স্কুলের লেখা পড়া ভালো যে লাগে লেখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না লেখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না। দাদু ভাই আমি এতক্ষণে বুঝলাম তোমার লেখাপড়ায় মন বসছে না। তুমি কি বুঝতে পেরেছো দাদু? কি বুঝতে পেরেছি জানো? আমার মন বলছে তুমি হচ্ছে সদাগর পুত্র, তো তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে। আমি বাণিজ্যে যাব না। তাহলে কি কোনো ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। লক্ষ্মীন্দর তুমি এই বয়সে তাহলে ব্যবসা করবে না, বাণিজ্য করবে না, লেখাপড়া করবে না, তবে কি করবে? ওই না লেখাপড়া ছেড়ে দাও আমি বিয়ে যে করিব বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। অনেকক্ষণ হলো গোসাঘরে প্রবেশ করেছি, তবে কি আমাকে ওই রাত প্রাসাদে খোঁজাখুঁজি না করে গর্ভধারিণী জননী নিশ্চিন্তাই রয়েছে? না 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 না, গোসাঘরে প্রবেশ করেছি আমি, ঠিকই করেছি। এই গোসা মন্দির থেকে যদি অমনিভাবে আমি চলে যাই রাত প্রাসাদে, ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। দেখি এই গোসা মন্দিরে গিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে কি না। লক্ষ্মীন্দর নেই, লক্ষ্মীন্দর বুঝি আর চম্পল নগরে নেই। আমি সারাটি চম্পলা যেন তন্ন বিতন্ন করে খুঁজলাম, আমি সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম, কেউ যেন লক্ষ্মীন্দরের সংবাদ আমায় দিতে পারলো না। তবে লক্ষ্মীন্দরকে কি খুঁজে পাবো না, কিন্তু আমি তো রানীমাকে কথা দিয়ে এসেছি যদি লক্ষ্মীন্দরকে খুঁজে না পাই আমি কোনোদিন রানীমার সম্মুখে গিয়ে দাঁড়াবো না। কিন্তু এদিকে রানীমার যেন সন্তান হারানোর বিয়োগ ব্যথায় পাঁজর ভেঙে গেছে, আর আমিও যদি রাজপ্রাসাদে না যাই না জানি হতভাগী কাঁদতে কাঁদতে প্রাণীকে বিসর্জন দেবে। আমি আজকে লক্ষ্মীন্দরকে নাই বা পেলাম, আগামীকাল সূর্যোদয় হওয়ার সাথে সাথে আবার লক্ষ্মীন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো। যেই করে হোক না কেন লক্ষ্মীন্দরকে আমি খুঁজে নিয়ে আসবো। যাই দেখি, একে আজ আমি দেখছি আমাদের গোসাঘরের দরজাটা প্রত্যেকদিন খোলা থাকে, কিন্তু আজকে গোসাঘরের দরজা বন্ধ। তবে কি আমাদের লক্ষ্মীন্দর গোসাঘরে প্রবেশ করা আছে? না না, লক্ষ্মীন্দর প্রবেশ করতে যাবে কেন? সে তো ছেলে মানুষ, সে তো অভিমান সম্বন্ধে কিছু বোঝে না, অনুরাগ সম্বন্ধে সে কিছু জানে না। তবে কে প্রবেশ করে আছে? আমি একটি বারে ডেকে দেখবো, কে গোসাঘরে প্রবেশ করে আছে। বলি কে গোসাঘরে? বেরিয়ে এসো, নইলে তোমাকে আমরা অন্ধকারে কারাগারে নিক্ষেপ করবো। কি মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না 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 না, এই মুহূর্তে আমাকে সাড়া দিতে হবে। কে? দাদু নাকি? লক্ষ্মীন্দর, কি করেছো দাদু ভাই? কি করেছো তুমি? তোমায় আমি সারা চম্পকনগর খুঁজে এলাম, আর তুমি নাকি প্রবেশ করে আছো এই গোসাঘরে। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো, তোমার বিহনে তোমার মা জননী যেন কেঁদে কেঁদে পাগলনি প্রায়। দাদু, আমি এই গোসা মন্দির থেকে বের হতে পারি, তার আগে তোমাকে যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার? হ্যাঁ দাদু, হ্যাঁ। আমি তাও করবো দাদু ভাই, আমি তাও করবো। শুধুমাত্র তোমার মায়ের চোখের জল মোছাবার জন্যই আমি তোমার সঙ্গে 30 সত্য অঙ্গীকার করবো। তবে বলো 1 সত্য 2 সত্য?
এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। দাদু ভাই যাহা বলিবে পালিব শতবার। দাদু ভাই যাহা বলিবে আমি পালিব শতবার। দাঁড়াও দাদু, কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে দরজাখানা আমি খুলে দিচ্ছি, কেমন? লক্ষ্মীধর, এ কি করেছে দাদু? সে দেখো, আজ তুমি অন্ধকারে গোসাঘরে প্রবেশ করেছ বলে মশাই যেন সর্বঙ্গ তোমার ক্ষত বিক্ষত করে দিয়েছে। চলো দাদু ভাই চলো, তোমার মা জননী যে তোমার জন্য বাটি ভরা দুঃখ নিয়ে বসে আছে। কিন্তু চলো। দাঁড়াও দাদু, এই গোসা মন্দিরে কেন প্রবেশ করেছি জানো? কেন? এমন একটি মূল্যবান বস্তু থেকে তোমরা আমাকে বঞ্চিত রেখেছো বলে আজকের দিনে আমি বাধ্য হয়েছি এই গোসা মন্দিরে প্রবেশ করতে। লখাই, তাই আমার মনের কথা তুমি শুনবে? শুনবো, শুনবো দাদু ভাই শুনবো। চলো না ভাই, আমরা দুইজনে মিলে পথ চলবো, আর পথ চলতে চলতে তুমি তোমার মনের কথা আমায় খুলে বলবে। তবে শোনো বলছি, চলো। ওই না শোনো শোনো ও গো দাদা, বলি যে তোমার আমি স্কুলেতে আর যাবো না গো দাদু, দাদু জানাবে পিতারে। ওই আমি স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে। আজ শোনো শোনো ও গো দাদা, আমি বলি যে তোমার স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে। কি? আমি স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে। কি বলছো দাদু ভাই? দাদু ভাই, বলো দাদু। সবে মাত্র তোমার লেখা পড়া করার বয়স, এই বয়সে তুমি স্কুল যেতে চাইছো না, কিন্তু কেন? ওই স্কুলে আমি কেন যেতে চাইছি না জানো? কেন? ওই না স্কুলের লেখাপড়া ভালো যে লাগে না, লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। দাদু ভাই, আমি এতক্ষণে বুঝলাম তোমার লেখাপড়ায় মন বসছে না। তবে তুমি কি বুঝতে পেরেছো দাদু? আমি কি বুঝতে পেরেছি জানো? আমার মন বলছে তুমি হচ্ছে সদাগর পুত্র, তো তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে। আমি বাণিজ্যে যাব না, তাহলে কি কোনো ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। লক্ষ্মীধর, তুমি এই বয়সে তাহলে ব্যবসা করবে না, বাণিজ্য করবে না, লেখাপড়া করবে না, তবে কি করবে? ওই না লেখাপড়া ছেড়ে দাদু আমি বিয়ে যে করিব, বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। আমি বিয়ে করব দাদু। বললে তুমি? আমি বিয়ে করব। দাঁড়াও, বিয়ে করব? যার মুখ থেকে দুধের গন্ধ যায়নি সে নাকি করবে বিয়ে? শোনো দাদু, এই এক সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করতে হবে।
আর যদি আমার বিয়ের ব্যবস্থা না করো আমি কি করব জানো? কি করবে? এই দেখা যায় সম্মুখে একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণখানা আমি বিসর্জন দেব। না দাদু ভাই, কথায় কথায় প্রাণকে বিসর্জন দেব তা কখনো নয় রে। তুমি হয়তো জানো না যে 84 লক্ষ জনই ভ্রমণ করার পর একবার পেতে হয় মানব জনম। মানব জনম যে বড় দুর্লভ জনম। মানব জনম পেয়ে কেউ কখনো আত্মহত্যা করতে নেই। আত্মহত্যা যে মহাপাপ, নরকে হয় গমন। তবে যদি তাই হয় আমার বিয়ের ব্যবস্থা করো। আর তুমি কি ভুলে গেছো দাদু, আমার সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছো? বেশ, তাই হবে লক্ষিন্দর। তাই এই মুহূর্তে গিয়ে পিতার কাছে গিয়ে বলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো। আর আমি ততক্ষণই চাই মায়ের সঙ্গে দেখা করে আসি। বেশ, চলে গেল। যে লক্ষিন্দরের মুখ থেকে দুধের গন্ধ যায়নি, সেই নাবালক লক্ষিন্দর আজকে বিয়ের জন্য বিচলিত। চাই আমি তো 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। যেই করে হোক না কেন সওদাগর মশাইকে বলতেই হবে। যাই, সওদাগর মশাইয়ের কাছে যাই। লক্ষিন্দর পাঠশালায় লেখাপড়া করছে, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আমারই বর্তমানে রাজ সিংহাসনে বসে সে রাজ্য পরিচালনা করবে। কিন্তু লক্ষিন্দর কতদূর শিক্ষা অর্জন করেছে আমার তাই জানা নেই। মন্ত্রী মহাশয় এলেই আমি সব জেনে নেব। ব্যর্থ হয়ে গেল চাঁদ। সকল আশা যেন তোমার ব্যর্থ হয়ে গেল। এ আপনি কি বলছেন মন্ত্রী কাকা? হ্যাঁ চাঁদ, আমার আশা ব্যর্থ হয়ে গেল। হ্যাঁ, এ আমি কি দেখছি মন্ত্রী কাকা? মলিন বদন, নয়নে নির্বরিশন হচ্ছে কেন মন্ত্রী কাকা? আনন্দ কি হয়েছে জানো চাঁদ? আমাদের লক্ষিন্দর আজকে পাঠশালা থেকে গৃহমাঝে ফিরে আসেনি। লক্ষিন্দর পাঠশালা থেকে গৃহমাঝে ফিরে আসেনি না, আর আপনারা এখনো নিশ্চিন্তে দাঁড়িয়ে আছেন? নিশ্চিন্তে থাকতে পারি চাঁদ। লক্ষিন্দরকে খোঁজবার জন্য আমি সারা চম্পলে তন্ন বিতন্ন করে খুঁজলাম, কোথাও যেন লক্ষিন্দরকে পেলাম না। লক্ষিন্দরকে শেষ পর্যন্ত নাকি প্রবেশ করে আছে আমাদের গোসা ঘরে। লক্ষিন্দর গোসা ঘরে প্রবেশ? হ্যাঁ চাঁদ, এ আপনি কি বলছেন মন্ত্রী কাকা? আমি সত্য বলছি। আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আজ গোসা ঘরে প্রবেশ করেছে। এ কথা আজ আমি শুনেছি। যদি আমার চম্পকী নগরের প্রজারা শোনে, সবাই আঙুল লেগে তিরস্কার করে বলবে ওই চলে যাচ্ছে চা, পুত্রের অভাব মেটাতে পারেনি বলেই লক্ষিন্দর ওই গোসা ঘরে প্রবেশ করেছে। কাকা, লক্ষিন্দরের এমন কি অভাব রয়েছে যে অভাব আমি মেটাতে পারিনি বলে লক্ষিন্দর অভিমান করে গোসা ঘরে প্রবেশ করেছে? অভাব? অভাবের কথা শুনবে চাঁদ? অভাবের কথা যদি একটিবার শ্রবণ করো, শ্রবণ করার সাথে সাথে যেন সারা আকাশটা ভেঙে পড়বে মস্তিষ্কে, কিন্তু পদস্থল থেকে যে মাটি সরে যাবে। আপনি যদি খুলে না বলেন তাহলে আমি জানবো কি করে মন্ত্রী কাকা? তবে শোনো চাঁদ, লক্ষিন্দর পাঠশালায় যাবে না, লেখাপড়া করবে না। লক্ষিন্দর লেখাপড়া করবে না? না, নাবালক সন্তান মোর, সবে মাত্র বয়স হচ্ছে লক্ষিন্দরের পাঠশালায় লেখাপড়া করবার বয়স। এই বয়সে লক্ষিন্দর পাঠশালায় লেখাপড়া করবে না কেন? কেন জানো? লক্ষিন্দর বিয়ে করতে চায়। মন্ত্রী কাকা, হ্যাঁ, আপনিও আমার সঙ্গে রহস্য করছেন? রহস্য নয় চাঁদ, যার মুখ থেকে দুধের গন্ধ যায়নি সেই পুত্র লক্ষিন্দর নাকি বিয়ে করবে, বিয়ের জন্য বিচলিত হয়েছে। আর এই কথা আমায় বিশ্বাস করতে হবে মন্ত্রী কাকা? বিশ্বাস করে চাঁদ, আমার হাতে হাত রেখে তিনি সত্য অঙ্গীকার করে আমায় বলেছে, ওগো দাদু ভাই, যেই করে হোক না কেন ছলে বলে কায়দা কৌশলে 1 সপ্তাহের মাঝে আমি বিয়ে করতে চাই। লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়নি, চাঁদ, লক্ষিন্দরের বিয়ে দেবার জন্য আপনি বিচলিত হয়েছে। চাঁদ, আপনি চাইছেন
আমি যেন লক্ষিন্দরের বিয়ে দিই। এর পূর্বে আমি আমার 6 সন্তানের বিবাহ দিয়েছিলাম শুধু আপনার চুক্তি মতো। চাঁদ, তাই আজ বুঝি আমি আমার 6 সন্তানকে হারিয়েছি। আপনি চাইছেন আমি যেন আমার পুত্র লক্ষিন্দরকে হারিয়ে ফেলি? আপনি একজন একজন প্রতারক। ঠক প্রতারক মিথ্যেবাদীর স্থান পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না। তাই এই মুহূর্তেই এই পবিত্র রাজপ্রাসাদ থেকে আপনি বেরিয়ে যান। ভগবান, এই কথা শুনবার জন্যই বুঝি তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে ঠাকুর। যাদের মুখপানে চেয়ে আমি সারাটা জীবন বিসর্জন দিলাম, তার কাছে একজন আমি প্রতারক হয়ে গেলাম। বাহ, ভালোই হলো চাঁদ, ভালোই হলো। আজ হতে আমি অবসর পেয়ে গেলাম। তুমি ঠিকই বলেছো চাঁদ, তুমি ঠিকই বলেছো যে ঠক জচ্ছর প্রতারকের আশ্রয় তো রাজপ্রাসাদ হতে পারে না। আমি চলেই যাব, চলেই যাব চাঁদ। যাওয়ার পূর্বে তুমি একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যায়, যার চাঁদ বদন দেখে দেখে চেয়েছিলাম যে আমি সারাটা জীবন বিসর্জন দেবো, আর হলো না। আর যখন আমার রাজপ্রাসাদে জায়গা হলোই না, রইল তোমার হাজার হাজার প্রজাবৃন্দ, রইল তোমার সাজানো সেই রাজ সিংহাসন। আমি সকল বিসর্জনকে চিরতরে বিদায় নিলাম। দাঁড়ান দাঁড়ান মন থেকে। কেন ছাড়? কটু ভাষা প্রয়োগ করেছি বলে রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাচ্ছেন। আপনি দাঁড়ান মন থেকে। আপনি তো জানেন অবুঝ সন্তান মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুঁড়ে ফেলানো যায়? না, আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আমার পিতার অবর্তমানে আপনাকে আমি আমার পিতৃ আসনে বসিয়েছি। অজান্তে আজ করিয়াছি মহাভুল। আপনি আমার পিতৃজ্ঞানে ক্ষমা করুন মন্ত্রী। ক্ষমা তো আমি অনেক পূর্বেই করেছি চাঁদ। মন্ত্রী কাকা, লক্ষিন্দরের বিয়ের কথা শুনবার পর আমি কেন বিচলিত হয়েছিলাম আপনি জানেন? কেন চাঁদ? আপনি লক্ষিন্দরকে পাঠশালায় ভর্তি করে এলেন। লক্ষিন্দর প্রত্যহ পাঠশালায় যেত আসত। একদিন লক্ষিন্দর পাঠশালা থেকে ফিরে এসে বলছে, পিতা গো আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করলাম কেন রে? সবে মাত্র পাঠশালায় লেখাপড়া করবার বয়স, এই বয়সে পাঠশালায় যাবি না কেন? তৎক্ষণাৎ লক্ষিন্দর আদো আদো কণ্ঠেশ্বরে আমার পা জড়িয়ে ধরে বলল, পিতা গো আমি যখন পাঠশালা থেকে ফিরে আসি, ওই প্রথমা যেন ধাত্রী মামায় বক্ষে চড়িয়ে ধরে কাঁদে। আমি ভাবলাম ধাত্রীমার কোনো লোভ লালসা আছে। আদেশ করলাম ধাত্রীমাকে রাজপ্রাসাদে আনয়ন করো। ধাত্রীমাকে যখন রাজপ্রাসাদে আনয়ন করা হয়, আমি জিজ্ঞাসা করলাম, বলো তো ধাত্রীমা এমন কি অভিপ্রায় তুমি লক্ষিন্দরকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদো? ধাত্রীমা বলতে নারাজ। ক্রোধে আমি ব্যত্যাঘাতের আদেশ করলাম। আর ধাত্রীমাকে যখন ব্যত্যাঘাত করা হয়, ধাত্রীমা ব্যত্যাঘাত সহ্য করতে না পেরে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো, জানেন সদাগর মহাশয়, 12 বছরের মধ্যে লক্ষিন্দরের বিবাহ দিলে বিবাহ অনুষ্ঠিতে কালকে উঠে বিষ্ণুর সাপ লক্ষিন্দরকে ধ্বংসন করবে। আর এ কথা বলতে বলতেই ধাত্রীমা যেন শিলায় পরিণত হলো। চণ্ডী মন্দিরের সম্মুখে শিলা স্তূপ রাখা আছে। যতবার রাজকার্য সমর্পণ করে চণ্ডী মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়াই, সেই ধাত্রীমার কথা যেন আমার মনে পড়ে যায়। মনে হয় যেন ধাত্রীমা কাঁদে। সব জেনে শুনে আমি লক্ষিন্দরের বিয়ে কি করে দেব মন্ত্রী কাকা? তাই তো চাঁদ, সব কিছু জানার পরেও বিয়ে দেওয়া যায় না। তাহলে লক্ষিন্দরের বিয়ের মত ভোলানো যায় কি করে?
মন্ত্রী কাকা, আপনি তো আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আপনার কাছে এমন কোনো যুক্তি নাই যে যুক্তি অনুসারে আমরা লক্ষিন্দরের বিয়ের কথাটা বিস্তরণ করাবো? নেই চাঁদ, আমার কাছে কোনো যুক্তি নেই। এই আপনি কি বলছেন? হ্যাঁ চাঁদ। তাহলে কি লক্ষিন্দরকে আমি মানুষের মতো মানুষ করতে পারবো না? কিন্তু চাঁদ, আমায় একটু ভাবতে সময় দাও। বাবুন, আমি ভেবে চিন্তে স্থির করব। বাবুন, আপনি ভেবেই বলুন কি করলে আমরা লক্ষিন্দরের বিয়ের কতটা বিস্তরণ করাতে পারবো? পেয়ে গেছি। পেয়েছেন? হ্যাঁ চাঁদ, বলুন মন্ত্রী কাকা, বলুন। উপযুক্ত উপায় আমি পেয়ে গেছি। পায়রা। পায়রা? হ্যাঁ। পায়রা দিয়ে কি হবে মন্ত্রী তবে কাকা? সাধারণ পায়রা নয়। কোন পায়রার কথা বলছেন? স্বর্ণগিরিবাজ পায়রা। স্বর্ণগিরিবাজ পায়রা? যে পায়রা মানুষের মতো কথা বলতে পারে। আপনি কি বলছেন? হ্যাঁ চাঁদ, আমি একদিন গেছিলাম উড়িষ্যার কটক শহরে, সেখানে দেখেছিলাম স্বর্ণগিরিবাজ পায়রা। আমার মন বলছে দাদু ভাই আমাদের বয়স নবীন, ওই পায়রা নিয়ে যদি খেলাধুলা করে, খেলাধুলা করতে করতে সে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। সত্যই যদি তাই হয় তাহলে আর বিলম্ব নয় মন্ত্রী কাকা, এই মুহূর্তে আপনি সেই পায়রা নয়ন করতে ছুটে যাবে।